আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ধ্বনি এবং বর্ণ। ধ্বনি এবং বর্ণ নিয়ে বিস্তারিত সব কিছু আমরা একটা ভিডিওতে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। শেষ পর্যন্ত দেখলে আশা করি ধ্বনি এবং বর্ণ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না বা কোনো প্রশ্ন থাকবে না। প্রথমে আমরা যদি বলি ধ্বনি বলতে কি বুঝি, যে মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। আমরা যে শ্বাস প্রশ্বাস ত্যাগ করি এর মাধ্যমে যে সাউন্ড বা আওয়াজ সৃষ্টি হয় এগুলোই হচ্ছে ধ্বনি। তার মানে ধ্বনিটা হচ্ছে উচ্চারণীয় এবং শ্রবণীয়, এগুলো কিন্তু ধ্বনির বৈশিষ্ট্য। বিভিন্ন এমসিকিউ পরীক্ষার মধ্যে আসে যে নিচের কোনটি ধ্বনির বৈশিষ্ট্য নয়, অথবা নিচের কোনটি ধ্বনির বৈশিষ্ট্য। ধ্বনি উচ্চারণীয় এবং শ্রবণীয়। মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি। তার মানে মানুষের যে ভাষা, বাংলা ভাষা হোক অন্যান্য ভাষা হোক, ভাষার মূল উপাদানই কিন্তু ধ্বনি বা আওয়াজ। আর অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি। তার মানে আমরা যে ধ্বনি বা আওয়াজ করি এগুলো অর্থপূর্ণ হতে হয়, তাহলে হয় ভাষার বাগধ্বনি। যেমন বিভিন্ন পাখি বা অন্য অনেক কিছুরই কিন্তু আওয়াজ বা সাউন্ড আছে, এগুলো কিন্তু ভাষার ধ্বনি হিসেবে বিবেচিত হবে না। ভাষার ধ্বনি হিসেবে বিবেচিত হতে হলে অর্থবোধক ধ্বনি লাগবে। এখন আমরা যদি বলি যে ধ্বনি মূলত কত প্রকার, তাহলে ধ্বনিটা হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি আর বর্ণের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ধ্বনি হচ্ছে আমরা যে আওয়াজ করি বা সাউন্ড করি, এটা হচ্ছে ধ্বনি। আর এই ধ্বনিটা যখন আমরা বর্ণ হিসেবে লিখি, লিখিত রূপ, ধ্বনির যে লিখিত রূপ এটা কিন্তু বর্ণ। তাহলে ধ্বনি কত প্রকার? দুই প্রকার, একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনি। এই ধ্বনি উচ্চারণের সময়, স্বরধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না। যেমন হচ্ছে আমরা যদি অ, আ, ই এই যে সাউন্ডগুলো উচ্চারণ করি আমাদের কিন্তু মুখ বিবরে বা বাক যন্ত্রে কোথাও বাধাপ্রাপ্ত হয় না। এগুলো হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? যেই ধ্বনি উচ্চারণে ভাষার মুখ বিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়। স্বরধ্বনি, তাহলে মৌলিক স্বরধ্বনি আমরা যদি এখন আসি যে মৌলিক স্বরধ্বনি কতটি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। কি কি? অ, আ, ই, উ, এ, ও এবং এ। এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। তার মানে টোটাল ধ্বনি কতগুলো? টোটাল মৌলিক ধ্বনি হচ্ছে, মৌলিক ধ্বনি আমি কিন্তু বারবার বলতেছি মৌলিক ধ্বনি, টোটাল বা মোট মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। এর মধ্যে 30টি হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি আর 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এখন আসি যে যৌগিক স্বরধ্বনি কতগুলো? যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি। যৌগিক স্বরধ্বনি কোনগুলো? যৌগিক স্বরধ্বনিগুলো হচ্ছে দুইটা ধ্বনি একসাথে বা দুইটা মৌলিক ধ্বনি হোক, দুইটা ধ্বনি একসাথে মিলিত হয়ে একটা ধ্বনি হয়, এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যেমন আ যোগ ই কি হয়েছে? আই। আ যোগ এ আই, এগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। আর বাংলা যে স্বরবর্ণের মধ্যে 11টা স্বরবর্ণের মধ্যে দুইটা ধ্বনি বা দুইটা আছে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, এগুলো হচ্ছে ওই আর হচ্ছে ও। যৌগিক স্বরধ্বনি জ্ঞাপক বর্ণ দুইটি, ওই এবং ও। আর বাকি সবগুলোই দুইটা করে ধ্বনি মিলিত হয়ে একটা যৌগিক স্বরধ্বনি হয়। এরপর আসি যে অনুনাসিক স্বরধ্বনি কোনগুলো? অনুনাসিক স্বরধ্বনিগুলো হচ্ছে যে মৌলিক 7টা স্বরধ্বনি আছে এগুলোর উপরে যদি আমরা চন্দ্রবিন্দু দিয়ে দিই তাহলে নাক দিয়ে হচ্ছে আওয়াজটা আসবে। অ, আ, ই, নাক দিয়ে যে আওয়াজটা আসবে তখন, এগুলো হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। অনুনাসিক স্বরধ্বনি কয়টি? 7টি। এরপর আসে হচ্ছে অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টি। কি কি? রস্যই, রস্যু, এ এবং ও, এই 4টা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। কারণ এই 4টা উচ্চারণে করার সময় দীর্ঘ করা যায় না। যেমন আমি এখানে একটা শব্দ লিখে রেখেছি চাই। চায়ের মধ্যে কিন্তু দুইটা ধ্বনি আছে, একটা আ ধ্বনি আছে আর একটা হচ্ছে ই ধ্বনি আছে। এখানে চাই আটা কিন্তু আমি দীর্ঘ করতে পারি চাইলে, কিন্তু ইটা কিন্তু দীর্ঘ করতে পারি না। এখানে এই 4 আ হচ্ছে
দীর্ঘ করা যায় আর ইটা হচ্ছে দীর্ঘ করা যায় না, তাই এই ইটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। এখন উচ্চারণের কাল এবং পরিমাণ অনুযায়ী আবার স্বরধ্বনি বা স্বরকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রস স্বরধ্বনি, একটা দীর্ঘ স্বরধ্বনি। যেমন রস স্বরধ্বনির মধ্যে কি আছে? স্বরেয়, রস্বই, রস্ব ও রি, এই চারটা হচ্ছে রস্বর। তাহলে রস্বর কয়টি? চারটি। একটা স্বরেয়, একটা রস্বই, একটা রস্যু আর একটা হচ্ছে রি। আর দীর্ঘস্বর কয়টি? 7টি। যে টোটাল স্বরধ্বনি 11টার মধ্যে রস্বর 4টি, দীর্ঘস্বর 7টি। দীর্ঘস্বর কি কি? স্বরায়া, দীর্ঘই, দীর্ঘ উ, এ, ওই, উ, ও, এই 7টি হচ্ছে দীর্ঘস্বর বা দীর্ঘ স্বরধ্বনি। এখন মুখ বিবর সংকুচিত হয় না প্রসারিত হয়, এইটার উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা সংবৃত স্বরধ্বনি আর একটা হচ্ছে বিবৃত স্বরধ্বনি। সংবৃত স্বরধ্বনি কোনগুলো? যে উচ্চারণকালে মুখ বিবর সংকুচিত হয়। মুখ বিবর বলতে আমরা ঠোঁটের কথাই যদি বলি, ঠোঁটটা কিছুটা সংকুচিত হয়ে আসে। যেমন ই, ই, উ, তখন কিন্তু এই যে রস্যই, রস্যু, উ, তখন আমাদের ঠোঁটের অবস্থানটা কিন্তু ছোট হয়ে আসে, মানে সংকুচিত হয়ে আসে। আর বিবৃত হচ্ছে উচ্চারণকালে মুখটা প্রসারিত হয়। যেমন আ, আমরা যখন আ উচ্চারণ করি আমাদের ঠোঁট বা মুখ বিবরটা কিন্তু প্রসারিত হয়, এটা হচ্ছে বিবৃত উচ্চারণ। আর এই ধ্বনি কিন্তু ভাষার মূল উপাদান বা ভাষার ক্ষুদ্রতম একক। ঠিক আছে, ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান আর ভাষার ক্ষুদ্রতম একক। এখন আমরা দেখব বর্ণ। বর্ণ বলতে কি বুঝি? যে ধ্বনিটা আমরা আওয়াজ করি, এটা যখন আমরা লিখিত, এটা কোনো একটা সাংকেতিক চিহ্ন হিসেবে আমরা প্রকাশ করি, তখন সেটা হয়ে যায় বর্ণ। যে ধ্বনি নির্দেশক প্রতীককেই বর্ণ বলা হয়। বর্ণ দুই প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। টোটাল বর্ণ আছে 50টি। এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে। মানে স্বরধ্বনিগুলোকে যখন আমরা লিখিত রূপ দেই সেগুলো স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনিগুলোকে যখন আমরা লিখিত রূপ দেই সেগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখন আমরা যদি দেখি যে এই বর্ণের প্রকারভেদ, উচ্চারণ অনুসারে প্রকারভেদ আছে, মাত্রার উপর ভিত্তি করে আছে। মাত্রার উপর ভিত্তি করে আমরা যদি দেখি যে মাত্রার উপর ভিত্তি করে বর্ণ 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে মাত্রাহীন বর্ণ, অর্ধমাত্রার বর্ণ, পূর্ণমাত্রার বর্ণ। মাত্রাহীন বর্ণ আছে মোট স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলিয়ে, কিন্তু আমি বলছি যে মোট আছে 10টি, এর মধ্যে 4টি স্বরবর্ণ। তাহলে মাত্রাহীন স্বরবর্ণ কতটি? 4টি। যেমন এ, ওই, উ, ওইগুলোর উপরে কিন্তু মাত্রা নেই। আর মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আছে 6টি। একটা উ, আর একটা ইয়, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই 6টি হচ্ছে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ। তাহলে মাত্রাহীন মোট বর্ণ হচ্ছে 10টি, এর মধ্যে 4টি স্বরবর্ণ, 6টি ব্যঞ্জন বর্ণ। অর্ধমাত্রার বর্ণ হচ্ছে মোট আছে 8টি, এর মধ্যে একটি হচ্ছে স্বরবর্ণ রি, রি একমাত্র অর্ধমাত্রার স্বরবর্ণ, আর 7টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। যেমন খ, গ, মূর্ধন্য, ধ, ধ, প এবং তালবস্য। এগুলো লেখার সময় আমরা পূর্ণমাত্রা ব্যবহার করি না। আবার মাত্রাহীনও না, এগুলোর মধ্যে কি আছে? অর্ধমাত্রা আছে। আমরা লেখার সময় যখন স্পষ্টভাবে লিখব তখনই কিন্তু বোঝা যায় যে কোনটা মাত্রাহীন, অর্ধমাত্রার বা পূর্ণমাত্রার। আর পূর্ণমাত্রার মোট বর্ণ আছে 32টি, এর মধ্যে 6টি স্বরবর্ণ আর 26টি ব্যঞ্জন বর্ণ। 6টি স্বরবর্ণের মধ্যে কি কি আছে? স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘই। 6টা হচ্ছে পূর্ণমাত্রার স্বরবর্ণ, আর ব্যঞ্জন বর্ণ আছে টোটাল 26টি। এরপর আমরা যদি উচ্চারণের স্থান অনুসারে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলোকে ভাগ করি, বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন কণ্ঠ বা জিহ্বামূলীয়, অ, আ, এগুলো হচ্ছে কণ্ঠ থেকে বা জিহ্বামূল থেকে উচ্চারণ হয়।
এগুলো হচ্ছে অ, আ, ক, খ, গ, ঘ, ঙ এবং হ। এই বর্ণগুলো হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয়। তালব্য বর্ণ হচ্ছে তালু থেকে, যেমন আমাদের জিহ্বাটা উপরের যে তালু আছে সেখানে লাগবে তালব্য বর্ণ, যেমন ই, দীর্ঘ ই, হ্রস্ব ই, দীর্ঘ ই, চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ঞ, ঝ, অন্তস্থ অ, তালব্য স। এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে আমরা জিহ্বাটাকে আমরা উপরের যে তালু আছে এই তালুতে লাগাই। এরপর হচ্ছে উষ্ট্রবর্ণ। উষ্ট মানে হচ্ছে ঠোঁট, যেমন রস্য উ, দীর্ঘ উ, প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে উষ্ট্রবর্ণ। মূর্ধন্য বর্ণ হচ্ছে এগুলার উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, যেমন হচ্ছে রি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, র, ঢুসুন্ন র, মূর্ধন্য স, এগুলো হচ্ছে মূর্ধন্য বর্ণ। দন্ত বর্ণ হচ্ছে ত, ত, দ, থ, দন্ত ন, ল, দন্ত স, এগুলো উচ্চারণের সময় দাঁতের কোনায় গিয়ে লাগে জিহ্বাটা। কণ্ঠ তালব্য হচ্ছে এ, ওই, আর দন্ত বর্ণ হচ্ছে উ, ও, কণ্ঠদন্ত। এরপর হচ্ছে আমরা যদি আসি অন্তস্থ ধ্বনি বা অন্তস্থ বর্ণ। উ এবং ও এই দুইটা হচ্ছে কণ্ঠ উষ্ট, এগুলোর উচ্চারণ কণ্ঠ এবং উষ্ট দুইটা বাকযন্ত্র মিলিয়ে হয়। এরপর হচ্ছে অন্তস্থ ধ্বনি বা অন্তস্থ বর্ণ হচ্ছে 4টি: অন্তস্থ জ, অন্তস্থ র, ব এবং ল। পরাশ্রয়ী ধ্বনি বা বর্ণ হচ্ছে 3টি, যে এগুলো নিজে নিজে কোথাও উচ্চারিত হতে পারে না, অন্য একটা বর্ণের উপর আশ্রয় করে উচ্চারিত হয়। এগুলো হচ্ছে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। স্পর্শধ্বনি বা স্পর্শবর্ণ হচ্ছে 25টি, ক থেকে ম পর্যন্ত, এগুলো হচ্ছে স্পর্শধ্বনি। কম্পনজাত ধ্বনি হচ্ছে অন্তস্থ র এবং তারণজাত ধ্বনি হচ্ছে র, ঢোষূন্য র, ঢোষূন্য র, তারণজাত। পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। এরপর আমরা যদি দেখি ঘোষ, অঘোষ এবং অল্পপ্রাণ, মহাপ্রাণ ধ্বনি, এগুলো কিভাবে চিনব? যে একটা বর্গের মধ্যে যদি 5টা বর্ণ থাকে, প্রথম 2টা হচ্ছে অঘোষ, যেমন ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এই প্রথম 2টা হচ্ছে অঘোষ, আর পরের 3টাই হচ্ছে ঘোষ। তাহলে প্রশ্ন যদি আসে ঝ কোন ঘোষ বর্ণ না অঘোষ বর্ণ, ঝ হচ্ছে 4 নাম্বার বা চতুর্থ বর্ণ, তার মানে এটা হচ্ছে ঘোষ। কিভাবে মনে রাখবো? প্রথম 2টা অঘোষ, পরের 3টা ঘোষ, প্রথম অঘোষ পরে ঘোষ। এরপর যদি অল্প প্রাণ এবং মহাপ্রাণ, অল্প প্রাণ উচ্চারণের সময় একটু উচ্চারণ ইয়েটা কম হয়, যেমন প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ, প্রথমটা তৃতীয়টা, প্রথমটা তৃতীয়টা, এগুলো হচ্ছে অল্প প্রাণ, যেমন ক, গ, চ, বর্গীয় জ, ট, ড। আবার মহাপ্রাণ উচ্চারণের সময় আওয়াজটা একটু বেশি হয় বা শ্বাসটা একটু দীর্ঘভাবে নিতে হয়, যে খ, ঘ, ছ, ঝ। দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ। আর পঞ্চম যে বর্ণটা আছে এটা হচ্ছে নাসিক্য বর্ণ, যেমন উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। তাহলে আমরা কিভাবে শিখব? প্রথম 2টা অঘোষ, পরের 3টা ঘোষ, প্রথম 2টা অঘোষ, পরের 3টা ঘোষ, প্রথমটা তৃতীয়টা অল্প প্রাণ, দ্বিতীয়টা চতুর্থটা হচ্ছে মহাপ্রাণ, আর পঞ্চমটা হচ্ছে নাসিক্য বর্ণ। এখন আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রায় প্রশ্ন আসে যে বাংলা স্বরধ্বনিগুলোর উচ্চারণ। একটু আগে আমরা সংবৃত বিবৃত বুঝেছি। সংবৃত মানে হচ্ছে ঠোঁটটা একটু কম প্রসারিত হবে, মানে সংকুচিত থাকবে, আর বিবৃত মানে প্রসারিত হবে। যেমন রস্যই রস্যুর সময় পুরা সংবৃত থাকে, ই, উ, আর এ, ও সময় অর্ধ সংবৃত, মানে পুরাপুরি সংকুচিত না, হ্যাঁ, অর্ধ সংবৃত। আর এ, অ, এগুলো হচ্ছে অর্ধ বিবৃত, পুরাপুরি প্রসারিত না, অর্ধ বিবৃত। আর আটা হচ্ছে একেবারে ঠোঁটটা প্রসারিত হয়, উন্মুক্ত হয়ে যায়, এটা হচ্ছে বিবৃত। আর জিভের উচ্চতা অনুযায়ী ই হচ্ছে, উ হচ্ছে একেবারে উচ্চ হয়, জিহ্বাটা রশ্মি উপরে উঠে যায়। উচ্চ মধ্য হচ্ছে এ, উ, আর নিম্ন মধ্য হচ্ছে আ, অ, আর নিম্ন একেবারেই নিম্নে থাকে হচ্ছে আ, জিভের উচ্চতা। আর অবস্থান যদি থাকি,
অবস্থান যদি বলি যে রস্যই উচ্চারণের সময় রস্যি জিহ্বাটা সামনের দিকে চলে আসে, সম্মুখ ভাগে চলে আসে এ আ, আর মধ্যভাগে চলে আসে হচ্ছে আ এর উচ্চারণ, আর পিছনের দিকে থাকে রস্যু উ এবং অ উচ্চারণের সময়। এছাড়াও ধ্বনি এবং বর্ণের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা যদি দেখি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলোকে কার অথবা কার বর্ণ বলা হয়। আর কার বর্ণ আছে হচ্ছে টোটাল 10টি, কারণ অ এর কোনো কার বা কার বর্ণ নেই, অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই, অকে বলা হয় নীলিন বর্ণ। আর অনুবর্ণ কাকে বলে? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। এই অনুবর্ণের মধ্যে কিন্তু 3টা জিনিস রয়েছে, একটা ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। ফলা হচ্ছে 6টি। ফলা কয়টি? 6টি। ল ফলা, ব ফলা, ন ফলা, ম ফলা, ঝ ফলা এবং র ফলা। আর রেফ আছে, বর্ণ সংক্ষেপ আছে। আমরা অনেক সময় অনেক অক্ষরকে সংক্ষেপ করে লিখি, এগুলো হচ্ছে বর্ণ সংক্ষেপ। সংখ্যা বর্ণ হচ্ছে টোটাল 10টি, 0 থেকে 9 পর্যন্ত যে 10টি সংখ্যা আছে এগুলাকে বলা হয় সংখ্যা বর্ণ। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন বাংলা বর্ণমালায় ব কয়টি আছে? ব আছে 1টি। র কয়টি আছে? র কিন্তু আছে 3টি, যেমন র ঢুসুন্ন র ঢুসুন্ন র। দন্তাস আছে 3টি, দন্তস্ব তালেবস্য মূর্ধন্য স, তার মানে স আছে 3টি। দন্তন্য বা ন আছে হচ্ছে 2টি, একটা দন্তন্য একটা মূর্ধন্য। আর উচ্চারণের একককে বলা হয় অক্ষর, মানে এক স্বরে বা এক শ্বাসে আমরা যতটুকু উচ্চারণ করি এটা হচ্ছে অক্ষর। যেমন আমরা যদি বলি বাংলাদেশ, বাংলাদেশে কিন্তু বাংলাদেশ 3টা আমরা অক্ষরে পড়ি, মানে স্বরবর্ণ যতটি অক্ষর ততটি, এটা মাথায় রাখলেই হবে। আর স্বরান্ত অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর। এটা অনেক পরীক্ষায় এসেছে যে স্বরান্ত অক্ষরকে কি বলা হয়? মুক্তাক্ষর বলা হয়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আশা করি এই ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখলে বর্ণ এবং ধ্বনি নিয়ে কোনো সমস্যা থাকবে না। এরপরের ভিডিওগুলোতে আমরা টপিক বাই টপিক প্রত্যেকটা টপিক আলোচনা করব, যেই টপিকগুলো বাংলা বিষয়ের মধ্যে আছে বিভিন্ন চাকরি পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।